শুরুতেই আমাদের শ্রোতা বন্ধুদের একটি কথা বলতে চাই। আমরা একেবারে নতুন, আমাদের ভুল ত্রুটি হবে। সেই ভুল অথবা যেটা ঠিক করছি সেগুলি কমেন্ট করে জানাবেন, কেননা আমরা যারা গল্প লিখি বা গল্প পাঠ করি তাদের কাছে শ্রোতা বন্ধুরাই হলো ভগবান। সুতরাং আপনাদের মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। যারা এখনো আমাদের সাথে যুক্ত হননি সেই সমস্ত বন্ধুদের বলবো এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন 003। আমাদের 58তম এপিসোডে শুনবেন প্রকাশ বক্সির কলমে আরও এক ভয়ঙ্কর ভূতের গল্প। গল্প পাঠে ও বিভিন্ন পুরুষ চরিত্রে আমি আপনাদের প্রকাশ, অন্যান্য চরিত্রে ও সহযোগিতায় পপি ও তিতলি। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গ্রাম বাংলার ভূতের গল্প, রক্তমাখা বন্ধন। আজ শুনবেন প্রথম পর্ব। অতুল একজন সফল ধনী ব্যবসায়ী। স্ত্রী গীতাকে নিয়ে তার সুখের সংসার। গীতা একজন ধর্মপরায়ণা সুগৃহিণী গৃহবধূ। তাদের বিশাল বাড়ির ছাদ থেকে রাতের শহরটিকে খুব সুন্দর দেখায়। রাতের আধারে এই ছাদে অতুল আর গীতা হাতে হাত রেখে আকাশের তারা দেখে কত রাত কাটিয়েছে তার কোনো হিসাব নেই। এক কথায় তারা ছিল সুখী দম্পতি। কিন্তু এই সুখ গীতার কপালে সইল না। একটা দমকা হাওয়া এসে তাদের সাজানো বাগানটিকে তছনছ করে দিল। অতুল আর গীতার জীবনে হঠাৎ আগমন ঘটে রীতার। রীতা হলো গীতার ছোট বোন। আপন বোন হলেও রীতার স্বভাব ছিল গীতার ঠিক উল্টো। রীতা আসার কয়েকদিন পর থেকে বাড়ির পরিবেশটা কেমন যেন বদলে যেতে থাকে। রীতা তার রূপের জালে ধীরে ধীরে অতুলকে আচ্ছন্ন করে ফেলে। গীতা প্রথমে ব্যাপারটা গুরুত্ব না দিলেও পরে তার মনেও সন্দেহের দানা বাঁধতে শুরু করে। একদিন গীতা খুব খারাপ আপত্তিকর অবস্থায় অতুল ও রীতাকে দেখে ফেলে। এরপর থেকে সংসারে শুরু হয় ভীষণ অশান্তি। এদিকে অতুল ও রীতার সম্পর্ক গভীর থেকে গভীর হতে থাকে। একসময় অতুল গীতাকে এক প্রকার অবহেলা করতে শুরু করে। রীতা যখন শেষমেশ অতুলকে বিয়ে করে, নিজের সংসারের খাতিরে অপমান যন্ত্রণা গীতা সব নীরবে মেনে নেয়। কিন্তু রীতার লোভ লালসা এখানেই শেষ হয় না। সে অতুল ও গীতার সকল সম্পত্তির একক মালকিন হতে চায়। মনে মনে রীতা ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। সে ঠিক করে গীতাকে পৃথিবী থেকে একেবারে সরিয়ে দেবে। রীতা এক তান্ত্রিকের কাছে যায়, যে তান্ত্রিক কুখ্যাত তার ভয়ঙ্কর সাধনার জন্য। এক রাতের অন্ধকারে নদীর ধারে জঙ্গলের ভিতরে সেই তান্ত্রিকের আস্তানায় পৌঁছায় রীতা। তান্ত্রিক তাকে এক নিষিদ্ধ মন্ত্র ও বস্তু দেয়, যার প্রভাবে ধীরে ধীরে গীতা দুর্বল হয়ে পড়ে।
কিছুদিনের মধ্যে গীতার ভীষণভাবে অসুখ করে। সে খুব অসুস্থ হয়ে পড়ে। এর কয়েকদিন পর অমাবস্যার রাতে এক অশরীরী ছায়া তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। সকলে গীতার মৃত্যুটা স্বাভাবিক মনে করল, কিন্তু গীতার মৃত্যুর পর বাড়ির পরিবেশ বদলে যেতে থাকে। বাতাস ভারী হয়ে ওঠে। বাড়ির দেওয়ালে আচমকা হাতের দাগ দেখতে পাওয়া যায়, লালচে কালো রঙের সেই দাগ। রাতে শোবার ঘরে রীতা কারো ফিসফিস করে কথা শুনতে পায়। রীতা প্রথমে গুরুত্ব দেয় না, কিন্তু সে ধীরে ধীরে বুঝতে পারে কিছু একটা অঘটন ঘটতে চলেছে তার জীবনে। এক রাতে আয়নার দিকে তাকিয়ে রীতা চমকে ওঠে। আয়নার ভিতরে গীতা দাঁড়িয়ে আছে, চোখ মুখ রক্তাক্ত, বিকৃত। রীতা চিৎকার করে ওঠে, কে কে ওখানে? অতুল, অতুল দেখো না। কিন্তু অতুল তখন গভীর ঘুমের মধ্যে, তাই রীতার ডাক সে শুনতে পেল না। পরদিন বাড়ির কাজের লোকেরা রান্নাঘরে গীতার পুরনো শাড়ি পায়, কিন্তু সকলে চমকে যায়, কেননা কয়েকদিন আগে এই শাড়িগুলি পুড়িয়ে ফেলা হয়েছিল। তাহলে কোথা থেকে এলো এই শাড়ি? এক রাতে অতুল অনুভব করে কেউ যেন তার গলায় হাত রেখেছে, বরফের মতো ঠান্ডা সেই হাত। কিন্তু পাশ ফিরে দেখে সেখানে কেউ নেই। রীতা বুঝতে পারে দিদি ফিরে এসেছে প্রতিশোধ নিতে। সে আবার সেই তান্ত্রিকের কাছে ছুটে যায়। তাকে সে সম্প্রতি বাড়িতে ঘটে যাওয়া ঘটনাগুলি বলে। তান্ত্রিক আতঙ্কিত কণ্ঠে বলে, তুই যা করেছিস তার পরিণতি তোর মৃত্যু নয়, বরং তার থেকেও ভয়ঙ্কর কিছু। বাড়িটা বিশেষ করে রাতের বেলায় এক অন্ধকার জগতের মধ্যে চলে যায়। যেমন অন্ধকার করিডোরে একটি ছায়া মূর্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। মাঝরাতে শোবার ঘরের দরজা নিজের থেকে খুলে যায়। মাঝে মাঝে রীতা ঘুমের মধ্যে অনুভব করে কেউ তার গলা টিপে ধরছে। বাড়িটা বসবাসের অযোগ্য হয়ে ওঠে। এক গভীর রাতে অতুল আচমকা শুনতে পায় রান্নাঘরে কে যেন কিছু রান্না করছে। রান্নাঘরে অতুল দেখতে পায় রীতা জ্বলন্ত কড়াই থেকে কিছু তুলে খাচ্ছে। রীতা, তুমি এত রাতে এখানে কি করছো? রীতা অতুলের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসে। তার চোখ দুটি ছিল কালো, স্থির। রীতার ওই রূপ দেখে ভয়ে চমকে ওঠে অতুল। কি সত্যি রীতা, নাকি গীতার অভিশাপ তার শরীরে দানা বেঁধেছে? আজ সন্ধ্যা থেকে বাড়িটা একটু শান্ত, তাই রীতা বহুদিন পর শান্তিতে ঘুমানোর চেষ্টা করছিল। তান্ত্রিকের সতর্ক বার্তা তার মনে গেঁথে ছিল। সে চেষ্টা করছিল সেটা ভুলে যেতে, কিন্তু রাত গভীর হতেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। শোবার ঘরের দরজা জানলা বন্ধ ছিল। জানলার কাচের ওধারে এক ছায়া মূর্তি বারবার ভেসে উঠছিল। ঘরের মধ্যে কোনো বাতাস নেই, অথচ পর্দাগুলি আস্তে আস্তে দুলতে লাগলো। রীতা জোর করে চোখ বন্ধ করেছিল, আর ঠিক তখনই বুকের উপর একটা ঠান্ডা হাতের চাপ অনুভব করলো। সে দ্রুত বিছানার উপর উঠে বসলো।
চারিদিকে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। তার নিঃশ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেল। ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। সে নিজেকে বোঝালো, না না, আমি এসব কি ভাবছি? এসব আমার মনের ভুল, কল্পনা। রীতা যখন এইসব কথা ভাবছিল ঠিক তখন পাশের আয়নায় কিছু একটা নড়ে উঠল। কিন্তু আয়নার দিকে তাকিয়ে তার চোখ বড় বড় হয়ে গেল। সে দেখল আয়নার প্রতিবিম্বটা একটু একটু করে বদলে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে থাকা মহিলা সে নয়, যে আছে তার মুখ রক্তাক্ত, চুল এলোমেলো, ঠোঁটের কোণায় এক হিংস্র হাসি। দিদি! আয়নার মধ্যে থাকা ছায়া মূর্তিটি হঠাৎ বিকট ভাবে হেসে উঠল। রীতা রীতা চিৎকার করতে গেল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। পর মুহূর্তে ঘরের সব বাতি আলো লিভে গেল। পরদিন সকালে অতুল রীতাকে ঘরের এক কোণে কুঁকড়ে পড়ে থাকতে দেখল। তার চোখ লাল, ঠোঁট শুকনো, শরীর একেবারে ঠান্ডা। কি হয়েছে তোমার? রীতা ধীরে ধীরে তাকালো এবং কাঁপা কাঁপা গলায় বলল, দিদি 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 ফিরে এসেছে। তুমি আবার ওই সব পাগলামি করছো? না, আমি দেখেছি দেখেছি আমি ওকে আয়নার মধ্যে, জানলার বাইরে, এমনকি এমনকি আমার পাশে শুয়েছিল ও। ও সব তোমার কল্পনা। গীতার মৃত্যুটা তুমি মেনে নিতে পারছো না, তাই তোমার মনে এমন চিন্তা আসছে। আরে বাবা, কেউ মরে গেলে সে কি আর ফিরে আসে? ফিরে আসে না। রীতা কিছু বলতে গিয়ে থমকে গেল। সত্যি যদি দিদির আত্মা ফিরে এসে থাকে, সেটা অতুলকে আমি কিভাবে বলবো? কিভাবে বলবো গীতাকে আমিই মেরে ফেলেছি? এরপর থেকে বাড়িতে অদ্ভুত কিছু না কিছু ঘটতে থাকলো। একদিন কাজের মেয়ে অঞ্জনা ছুটতে ছুটতে এলো। দিদিমণি, রান্নাঘর থেকে একটা গলা ভেসে আসছিল, মনে হলো কেউ কথা বলছিল। বাড়ির দেওয়ালে টানানো ঘড়িগুলি সব বন্ধ হয়ে গেল। রাত তখন 3টে বাজে। পুরো বাড়িটা একেবারে নিস্তব্ধ হয়ে আছে। হঠাৎ সিঁড়িতে নূপুর পায়ে হেঁটে আসার শব্দ শোনা গেল। রীতার আতঙ্ক আরো বেড়ে গেল যখন সে অনুভব করলো কারো ঠান্ডা নিঃশ্বাস পড়ছে তার গলার কাছে। সে চোখ খুলে দেখল গীতা পাশে বসে আছে। তার চোখ দুটি হালকা, স্থির, মুখ অস্বাভাবিক কালো, ঠোঁটের কোণে অন্ধকার এক হাসি, যা দেখলে যে কেউ হার্ট ফেল করে মারা যাবে। কিরে, ভয় পেলি আমায় দেখে, আমার আদরের ছোট বোন? ভয়ে রীতার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। তোর মনে পড়ে কিভাবে আমাকে মেরেছিলি? আমাকে কষ্ট দিতে একটি বারও ভাবলি না? আমি না তোর দিদি? রীতা কাঁপতে কাঁপতে বিছানা থেকে নেমে পড়ল। দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজা খুলল না। গীতা উঠে দাঁড়ালো, ধীর পায়ে এগিয়ে এলো রীতার কাছে। পালিয়ে যাবি কোথায়? তোকে নিয়ে যে আমার অনেক খেলা বাকি, রীতা। দিদি দিদি, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো দিদি।
আমায় বাঁচতে দাও। রীতা কাঁদতে কাঁদতে দরজায় ধাক্কা দিতে লাগলো। হঠাৎ দরজা খুলে গেলে সে ছিটকে ঘরের বাইরে চলে এলো। পরদিন রীতা ছুটে গেল সেই কালো জাদু সম্রাট তান্ত্রিকের কাছে। ও ফিরে এসেছে, দিদি ফিরে এসেছে। আপনি তো বলেছিলেন ও ও চিরতরে মরে গেছে। তান্ত্রিক এক দৃষ্টিতে তাকিয়ে রইল রীতার দিকে। মৃতরা সব সময় মরে না, কেউ কেউ ফিরে আসে, বিশেষ করে যখন তার মৃত্যুর পেছনে কোনো আপনজনের বিশ্বাসঘাতকতা থাকে। আপনি কিছু একটা করুন, দিদিকে থামান, আমায় বাঁচান। এখন আমার আর কিছু করার নেই। ওর আত্মা পূর্ণ শক্তি নিয়ে ফিরে এসেছে। আমি কেন? কেউ ওকে থামাতে পারবে না। ও তখনই থামবে যখন ওর প্রতিশোধ নেওয়া শেষ হবে, তার আগে নয়। সেদিন রাতে খাবার সময় অতুল আর রীতা ডাইনিং টেবিলে বসেছিল। অতুলের মুখে ক্লান্তির ছাপ। সদ্য ঘটে যাওয়া ঘটনাগুলো তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে তুলেছিল। রীতা চেষ্টা করছিল স্বাভাবিক থাকার, কিন্তু তার ভেতরে এক অজানা আতঙ্ক চেপে বসেছে। গীতার আত্মা সত্যি ফিরে এসেছে, আর রীতা জানে ও থামবে না। খাবার সময় হঠাৎ অতুল লক্ষ্য করলো আচমকা তার হাত থেকে খাবার ভর্তি চামচটা পড়ে গেল। সে নিচু হয়ে চামচটা তুলতে গিয়ে যা দেখলো তা দেখে অতুল ভীষণভাবে চমকে গেল। সে দেখলো মাটিতে পড়া খাবারগুলি আস্তে আস্তে কালো রঙের হয়ে যাচ্ছে। আর ঠিক তখনই অতুলের কানের কাছে ফিস ফিস করে কে যেন বলল, অতুল। আজ এই পর্যন্ত। অতুল ও রীতা কি রক্ষা পাবে? নিজেদেরকে বাঁচাতে পারবে গীতার প্রতিশোধের আগুন থেকে? আগামী সপ্তাহে গল্পের দ্বিতীয় বা শেষ পর্ব শুনতে কান রাখুন আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন 003 এর শনিবারের সন্ধ্যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পাশে থাকুন।